ডাকসু নির্বাচনে জয়লাভ করার পরে কার্যত মনে হয়েছিল যে আসলে আমাদেরকে তরুণ সাধারণ মানুষ চাচ্ছে যে আমরা তাদের অধিকারের পক্ষে কথা বলি কিংবা দেশের জন্য কিছু করার একটা চেষ্টা করি। সেই চেষ্টা থেকেই কিন্তু একটা রাজনৈতিক সংগ্রাম গ্র্যাজুয়ালি আমরা এগিয়ে নিয়েছি এবং এই 24শে জুলাইয়ের গণ অভ্যুত্থান এটা আমরা বলতে পারি যে যদি ধরেন আমরা এই স্ট্রাগলটা না করতাম 2018 থেকে কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন এবং তার পরবর্তী ডাকসু নির্বাচনের মাধ্যমে, আমি ডাকসুর প্রতিনিধি হলেও আমি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথেও কাজ করার চেষ্টা করেছি। বিশেষ করে সত্যিকার অর্থে আজকে তো ক্যাম্পাসগুলোতে প্রভাবশালী ছাত্র সংগঠন মানে বিভিন্ন দিক থেকে ছাত্র দল এবং ছাত্র শিবির, কিন্তু আমি ছাত্র শিবির এবং ছাত্র দলের সাথে খুব বেশি আমার নেক্সাস ছিল না, কাজ করার সুযোগও ছিল না। বরঞ্চ বামপন্থী 2-4 জন ছাত্র, সরি ওই জন্য বললাম যে নাম্বার ফিউ, কিন্তু তাদেরকে নিয়ে আমি ফাইট করেছি, তাদেরকে নিয়ে আমরা আসলে আমাদের কর্মসূচি কর্মপরিকল্পনা ঠিক করেছি। কারণ ছাত্র দল এবং শিবির নানা কারণে ক্যাম্পাসের সেই বাস্তবতায় তা অনেকে ক্যাম্পাসে যেতে পারতো না কিংবা প্রকাশ্যে পরিচয় দিত। শিবির তো একেবারে নিষিদ্ধই ছিল, এখন যদিও সব বিশ্ববিদ্যালয়গুলোতে শিবিরের জয় জয়কার, এটা আমার কাছে খুব মানে রহস্যজনক মনে হয়েছে। এবং আরেক দিক থেকে আমি খুব সারপ্রাইজ হয়েছি যে বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষিত তরুণেরা, আমি শুনেছি যে ভোটের, আমি আসলে এখনো মিলাতে পারছি না যে ওয়াই 4টা বিশ্ববিদ্যালয়, ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চিটাগং বিশ্ববিদ্যালয়, একেবারেই ল্যান্ডস্লাইড ভিক্টরি পুরো প্যানেল। ওই স্বতন্ত্র বলেন, এটা কিন্তু সবাই জানেন যে তারাও ওয়ান কাইন্ড অফ শিবিরের নেক্সাসই। তো তাহলে সবাই শিবিরকে কেন ভোট দিল? এখানে যে সমস্ত আমাদের শিক্ষার্থী বন্ধুরা আন্দোলন সংগ্রামে এত স্যাক্রিফাইস করেছে, এত লাইফ রিস্ক নিয়েছে, ধরেন কাদেরের কথা, ঢাকা বিশ্ববিদ্যালয়, সে তো ওই মানে ফ্যাসিবাদের আমলে যে ডিক্লারেশন দিয়েছে রিস্ক নিয়ে, তাকে তো যে কোনো সময় তুলে নিয়ে গুলি করে রাস্তার পাশে ফেলে রেখে যেতে পারতো, যে ওকে সাত থেকে যেভাবে গুলি আসছিল ওই রকম একটা গুলিতে সে মারা গিয়েছে, কিন্তু তাকে ভোট দিয়েছে কত দেখেন, ফিউ। কিংবা উমামার কথা, অন্যদের কথা আমি বাদ দিলাম, তার যদি খুব আন্দোলনের ফ্যামিলিয়ার ফেস, সেইখানে আমার কিছু ফাইন্ডিংস হচ্ছে যে যেটা দেখলাম শিবিরের, হ্যাঁ, ওয়েলফেয়ার বেস পলিটিক্স প্লাস হচ্ছে স্টুডেন্টদেরকে সুবিধা দেওয়া। যেমন অনেকে বলেছে যে কোন কোন হসপিটালে নাকি আপনার চুক্তি হয়েছে যে সমঝোতা স্মারক কিংবা চুক্তিতে তাদের পরিবার, তাদের সদস্যরা আপনার খুব কম খরচে ট্রিটমেন্ট করাতে পারবে। তো আমরা যে তরুণদেরকে নিয়ে স্বপ্ন দেখি, যেই তরুণদেরকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই এটা পরিবর্তনের দিকে, তো তারা যদি লাইক গ্রামে আমরা যেটা কথা বলি যে 500-1000 টাকায় মানুষ ভোট দিয়ে দেয় আরেকজনকে, বাস বিচার করে না, যেটা সবচেয়ে একটা বড় মানে আমাদের জনসচেতনতার অভাব, যার ফলে অযোগ্য মানুষগুলো পার্লামেন্টে চলে আসে, নেতৃত্বে চলে আসে। তাহলে বিশ্ববিদ্যালয়ে আমরা উচ্চশিক্ষিত তরুণরাও তো তাই করছি। শিবির, আমার ব্যক্তিগতভাবে আমি বলছি, এখানে শিবিরের কেউ থাকলে তাদের প্রতি আমার ফুল রেসপেক্ট আছে, তাদের ডেডিকেশন আছে, কমিটমেন্ট আছে তাদের রাজনীতিতে, কিন্তু আরো তো ছাত্র সংগঠন আছে। এই অভ্যুত্থানে যেভাবে ছাত্র দলের বিপি ক্যান্ডিডেট ছিল ধরেন আবিদ, তার যে রোল ছিল, কিংবা আমাদের ছাত্র অধিকার পরিষদের বিনিয়ামিন মোল্লা বা অন্যরা, বিনিয়ামিন মোল্লা অনেক স্ট্রাগল করেছে আমার সাথে সেই 18 সালের আন্দোলন থেকে শুরু থেকে, এবং বলা চলে এই ডাকসু এনেছে বিনিয়ামিন মোল্লা ইনন একটা সেন্সে। কারণ হচ্ছে ডাকসুর জন্য আপনার অনশন করা, এটিকে নিয়ে চাপ তৈরি করা, সে একটা কাজ করেছিল। তো তাহলে তাদেরকে কেন শিক্ষার্থীরা বেছে নেন? এখানে দুইটা কারণ আমার কাছে মনে হচ্ছে। একটা তো হচ্ছে যে শিবিরের এই ধরনের ওয়েলফেয়ার বেস একটা পলিটিক্যাল অ্যাক্টিভিটিস তো আছেই, প্লাস হচ্ছে তারা যেভাবে প্ল্যান হইতে কাজ করেছে, অন্যান্য ছাত্র সংগঠন সেটা পারে নাই, সুযোগ পায় নাই, কিংবা তাদের ফাইন্যান্সিয়াল লিমিট আছে। বামপন্থী কোনো ছাত্র সংগঠন তো বলতে পারবে না ওই চিকিৎসায় ওইখানে আপনার 20% ডিসকাউন্ট আমাদের পরিচয় দিলে আপনি পাবেন, কিংবা ধরেন ছাত্র অধিকারের ছেলেরা ওরা তো বলতে পারবে না, আর ছাত্র দল তো ওই চিন্তা করতে পারে নাই হয়তো। যাই হোক, কিন্তু আমি চেয়েছিলাম যে একটা আসলে মানে বিভিন্ন ছাত্র সংগঠন থেকে একটা মিক্স প্যানেল সব জায়গায় জিতবে, একটা ভাইব্রেন্ট পরিবেশ হবে, কিন্তু সেটা দেখি নাই। তো এইটা আমাকে খুব হতাশ করেছে। দ্বিতীয়ত, এই আন্দোলনে আমি ব্যক্তিগতভাবে এবং আমার অন্যান্য সহকর্মীরাও সেই 2018 সালের কোটা সংস্কার আন্দোলন থেকে কতটা নিগৃহীত হয়েছে, টর্চারের শিকার হয়েছে। আমরা আজকে এখানে আই থিঙ্ক জার্মানির একজন প্রতিনিধি এসে, ওনাকে এই ইমিডিয়েট পাস্ট অ্যাম্বাসেডর আকিম ট্রাস্টের আগে ছিল
পিটার ফারেনহোলস, ওনাকে একটা থ্যাংক ইউ দিতেই হয়। আমাদের বিভিন্ন সমস্যায় আমাদের উপরে যখন একটা হামলা হয়, নিপীড়ন হয়, সো সে খুবই সিম্পাথিসাইজ ছিল। কোনো ঘটনা শুনলেই মানে আমাদেরকে কল দিয়ে জানতো, অনেক ক্ষেত্রে স্টেটমেন্ট দিত, কিংবা সরকার সেই সময় যারা কথা ছিল তাদেরকে বলতো যে মানে আমাদের ইয়ংদের আসলে তো সুযোগ দেওয়া উচিত, তাদের সাথে কেন এরকম হচ্ছে। তো তাকে থ্যাংক ইউ জানাই। আর এই যে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা কতগুলো তরুণ নেতৃবৃন্দ পেলাম, যাদের একটা পরিচিতি, যাদের ডেডিকেশন সবাই জানে, সেই তরুণদের পরবর্তী কর্মকাণ্ডগুলো কি? তাহলে এই আন্দোলনের মধ্যে দিয়ে বের হয়ে আসা তরুণ নেতৃত্বের প্রতি ভবিষ্যৎ আস্থা রাখবে। তাসনিম যারা যেমন বলেছে, আমরা তো এটাই চেয়েছিলাম আসলে, যে তরুণরা এই দেশকে লিড করবে। কিন্তু আবার সেই তরুণদের একটা অংশ তো লিডের সুযোগ পেয়েছে, কারণ ডক্টর ইউনূস যখন বলেন ছাত্ররা আমার নিয়োগকর্তা, ছাত্ররা যতদিন চাইবে আমি ততদিন থাকবো। তো সেই ছাত্রদের প্রতিনিধি হিসেবে যারা গভর্নমেন্টে গেলেন, তাদের ইমেজটা কি, তারা কি করেছেন গত এই 1 year প্লাস সময় যারা গভর্নমেন্টে আছেন, কিংবা যারা সেখান থেকে দল করেছেন, তাদের এক্সাম্পলটা কি? যে ভাই আমি ছাত্র আন্দোলন থেকে উঠে এসেছি, তোমাদের প্রতিনিধি হিসেবে 1 বছরে আমি একটা মিনিস্ট্রি থেকে এই কাজগুলো করেছি। সো আমরা নেক্সট দেশের দায়িত্ব পেলে আমরা এইভাবে দেশকে সাজাতে চাই। যে সমস্ত ইয়ং অ্যাডভাইজাররা আছেন, কোনো ওইভাবে দৃশ্যমান দৃষ্টান্ত দেখাতে পারবেন যে এটা করেছেন, ইয়ংদের চিন্তা ভাবনা, আমরা যে স্পিডকে ধারণ করি, কিংবা আন্দোলনের লিডার, সরি আমার একটু ক্রিটিসিজম হচ্ছে, কিন্তু বাস্তবতা বলছে এই কারণে, বিকজ এখন তাদের দিয়ে মানে তাদের লেন্স দিয়েই হচ্ছে তরুণদেরকে দেখা হয় অনেক ক্ষেত্রে। সো এই পার্টি গঠন করলো, সেক্ষেত্রে তাদের বিভিন্ন জেলা, ঢাকার পর্যায়ে যারা দায়িত্ব পালন করছে, এমনকি আমার খুব খারাপ লাগে, আমার খুব ক্লোজ কিছু সহকর্মী শুনি, ইভেন তাদের মধ্যে অনেকে ফিমেল, যে লালন মেলা হয় কুষ্টিয়ায়, সেখানে লাইক ওইখানে আপনার একটা থাকে, আপনার রাজস্ব কালেকশন একটা প্রসেস থাকে, সেটা অনেক ক্ষেত্রে গভর্নমেন্ট করে, অনেক ক্ষেত্রে এইটা টেন্ডারে দেয়, সেটা তারা এগুলো নিয়ন্ত্রণ করে। তাহলে আমাদের সিনিয়র সিটিজেন যারাও একসময় বলেছিল যে বাবা এই ওল্ড জেনারেশন ডার্টি পলিটিক্স, করাপ্টেড পলিটিক্স, এইটাই দেশকে কিচ্ছু দিতে পারবে না, তোমরাই কিছু দিতে পারবা, তোমাদেরকে ভাবতে হবে, তোমাদের রাজনীতিতে এগিয়ে আসা উচিত। মানে সরি অ্যাকসেন্স এরকম অনেকে আমাকে বলছিল, ইভেন জাফরুল্লাহ চৌধুরীর মতো ব্যক্তি আপনারা চেনেন, সবসময় বলছে তোমরা বুড়োদের কথা শুইনো না, বুড়োদের পিছিয়ে ঘুরো না, তোমাদের চিন্তা ভাবনা তাদের চেয়ে অনেক ভালো, ফ্রেশ, তোমরা ভালো কিছু করতে পারবা। আমরা 71-এ মুক্তিযুদ্ধ করেছি, আমার বয়স তখন কয় বছরের ছিল, জাফরুল্লাহ চৌধুরী ভাব বলতো, আরো অনেকে এই কথা বলেছে। তাহলে আজকের সেই আমরা যারা তরুণ, আমরা একটা নেতৃত্বের সুযোগ পেয়েছি, নিজেদেরকে উপস্থাপনের সুযোগ পেয়েছি, আমরা কিন্তু খুব সেই একটা ভালো এক্সাম্পল সেট করতে পারিনি। তো তারপরেও আমি বলবো এখনো যে সুযোগটা আছে, বিশেষ করে একদিকে আমি আশাবাদী হতে চাই, এইবারের আন্দোলনটা বাংলাদেশের ইতিহাসে এত বিস্তৃত হয় নাই। 90-এর আন্দোলন বলে শহর কেন্দ্রিক ছিল, এইবারের আন্দোলন একেবারে প্রত্যন্ত অঞ্চলের ডিগ্রি কলেজ পর্যন্ত চলে গেছে, এবং অটোমেটিক্যালি ছাত্ররা কিছু, বিশেষ করে আমি দেখেছি ফার্স্ট 6 মান্থ কিছু ভালো কাজও করেছে, সমাজের সংস্কারের জন্য, মানুষের কল্যাণের জন্য কিছু পদক্ষেপও নিয়েছিল আন্দোলনের মাধ্যমে, যেটা মানুষকে একটা স্বস্তি দিয়েছিল, আশান্বিত করেছিল। সুতরাং সেই তরুণদেরকে যদি আমরা একটু আবার একটা সঠিক দিকে ডিরেকশন দিতে পারি, তাহলে বোধহয় একটা ভালো কিছু সম্ভব।